আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার ফেসবুক প্রোফাইল, পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এমন একটি ম্যাথ সম্পর্কে দেখব যে ম্যাথটি বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড, এমনকি বিসিএস পরীক্ষাও এ ধরনের অঙ্কগুলো এসে থাকে। তো এই প্রশ্নটি হলো, আমরা এখন একটু দেখে নেব। প্রশ্নটি হলো, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আপনারা একটু প্রশ্নগুলো একটু ভালো করে দেখেন। মানে একটা শ্রেণীতে প্রতি বেঞ্চে যদি 4 জন করে ছাত্র বসায় তাহলে 3টা বেঞ্চ খালি থাকে। এটা হলো প্রথম ধাপ। তারপরে আরেকটি শর্ত দিল যে আবার প্রতি বেঞ্চে যদি 3 জন করে ছাত্র বসানো হয় তাহলে সেক্ষেত্রে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তো এ ধরনের অঙ্কগুলো আমরা দুইভাবে করতে পারি। একটা হলো বেঞ্চকে কেন্দ্র করে, আরেকটা হলো ছাত্র সংখ্যাকে কেন্দ্র করে। তো সবচেয়ে সহজ যে মাধ্যম সেটা হলো ছাত্র সংখ্যাকে কেন্দ্র করে আমাদের অঙ্কটা করতে হবে। আমরা যদি একটু ডায়াগ্রাম এর মাধ্যমে একটু দেখি, মনে করি এই একটা ক্লাস, মানে ক্লাসে কিছু সংখ্যক বেঞ্চ আছে, যে এই বেঞ্চগুলোতে যদি আমি 4 জন করে বসাই তাহলে আমার 3টা বেঞ্চ খালি থাকে। তাহলে আমরা যেহেতু বলছি ছাত্র সংখ্যা দিয়ে আমরা অঙ্কটি করব, তাহলে আমরা ধরে নিলাম ছাত্র সংখ্যা হলো এক্স, মানে আমার ওই ক্লাসে এক্স জন ছাত্র আছে। নর্মালি যদি আমাদের শ্রেণীতে ধরলাম আমাদের এই 60 জন ছাত্র আছে, হ্যাঁ, তো 60 জন ছাত্র আছে, আমি যদি মানে আমার 60 জন ছাত্রকে যদি আমি 4 দ্বারা ভাগ দিই, হ্যাঁ, সেক্ষেত্রেই তো আমার বেঞ্চ সংখ্যা বার হবে, তাই না? যদি আমি আমার ছাত্র আছে 70 জন, 70 জনকে যদি আমি 5 দ্বারা ভাগ দিই, হ্যাঁ, মানে 5 দ্বারা ভাগ মানে কি, যে প্রতি বেঞ্চে 5 জন করে বসে, তাহলে 70 জনকে ভাগ দিলে তাহলে আমার টোটাল বেঞ্চের সংখ্যা বাহির হবে, তাই না? তাহলে এখানে যদি 5 একে 5 আর 5 এরা 20, হ্যাঁ, তাহলে কত হয়েছে? 5 14 70। এভাবে আমরা বেঞ্চ সংখ্যা বার করতে। তাহলে অনুরূপভাবে সেম এইখানেও, যে এক্সকে আমরা কি ভাগ করব, ছাত্র সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব। যেহেতু আমরা ছাত্র সংখ্যাকে যদি যতজন করে বসে ততজন করে যদি আমরা ভাগ দিই তাহলে আমার বেঞ্চ সংখ্যা বাড়া হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার ওই ক্লাসে ছাত্র সংখ্যা আছে এক্স, মানে আমি তো জানি না কতজন ছাত্র আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ধরবো? এক্স। আর এই যে আমাদের 4 জন করে বসছে সেজন্য আমরা 4 দ্বারা ভাগ দিব। তাহলে ছাত্র বসালে আমার কয়টা বেঞ্চ খালি থাকে? আমার আরও মানে 3টা বেঞ্চ খালি থাকে, 3টা বেঞ্চ খালি থাকে। আচ্ছা, এই এলো আমার প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে কি বলছে, যে একজন ছাত্রকে, মানে ওই টোটাল ছাত্রকে আমি যদি ভাগ করি 3 জন করে বসে, তাহলে 3 জন করে আমার মানে কি 3 দ্বারা ভাগ করব। তাহলে এখন আমার দাঁড়িয়ে থাকে কয়জন? যদি আমি টোটাল ছাত্রকে 3 জন করে বসাই, তাহলে আমার দাঁড়িয়ে থাকে 6 জন। তাহলে আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি যে এইখানে আমরা -6 দিয়ে ফেলি, কিন্তু না, আমরা এইখানে -6 দেবো না। এটা তো আমার পুরা সমীকরণে বেঞ্চ, এখানে তো আমার বেঞ্চ বাইর হয়, বেঞ্চের মধ্যে চলে যায়, কিন্তু আমি তো বলছি যে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, সে তো ছাত্র। তাহলে আমার কি, এই যে ছাত্র সংখ্যা এক্স, এখান থেকে আমাকে এটা 6 মাইনাস করতে হবে। এখন আমি লিখতে পারি x/4/3, আর এখানে হলো x - 6/3। এখন আমি যদি ক্যালকুলেশন করি, এখানে আমার এলো 4, হ্যাঁ, এখানে আমার 4 3 12। ক্যালকুলেশনগুলো আপনারা করবেন। x - 6 3, আমি যদি আর গুণন করে দেই 4x - 6, আচ্ছা, এখানে আমার এখানে আমার x হবে, এখানে 3 × x + 12, আমার 4x - 24, এখানে আমার 3x + 3 × 36। আমরা এখান থেকে যদি এখানে আনি, আপনারা এখানে বুঝতে পারছেন কিনা, এখানে হবে 4x - 24, আর এখানে হবে 3x + 36। তাহলে আমি এখানে 4x - 3x, আর আমার এখানে 36 + 24, যেহেতু 24টা ওই পাশে যাবে, তাহলে আমার x = 60। তাহলে আমার ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন হলো? 60 জন। আপনারা বুঝতে পারছেন অঙ্কটা? আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং নিত্য নতুন অঙ্কগুলো আপনারা অতি সহজ ট্রিকের মাধ্যমে এবং ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে চাইলে আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন।